আসলে আমরা তো 2013 সালেই 9টা নতুন ব্যাংক লাইসেন্স পেল। সেখানে ইনিশিয়ালি সব ব্যাংকগুলাই 12টা করে না 6টা করে তারা লাইসেন্স পেল এবং এখন ব্রাঞ্চ খোলার যে পলিসি সেন্ট্রাল ব্যাংকের একটা শহরে করতে হবে, একটা গ্রামে, এই অনুপাত। আমরা 6টা ব্রাঞ্চ করে ফেললাম। তারপরে আমরা আবার 2013-তে সেকেন্ড লটে দিয়ে আবারও 6টা লাইসেন্স পাইলাম, অনুপাত ওই একই। সেই 2013-তে আমাদের ব্যাংকই ওই নতুন 9টা লাইসেন্স প্রাপ্ত ব্যাংকের মধ্যে 12টা ব্রাঞ্চ করতে পারছি। উই আর দি হাইয়েস্ট in respect of number of branches 2013 এবং 2013-তে আমরা প্রফিটও করতে পারছি প্রায় 14 কোটি টাকা আমাদের অপারেটিং প্রফিট হয়। 2013 সালে আমরা অপারেশন শুরু করি 28 এপ্রিল থ্রু ওপেনিং অফ আওয়ার প্রিন্সিপাল ব্রাঞ্চ ইন দিলকুশা। প্রফিটও আমরা ভালো করি, নাম্বার অফ ব্রাঞ্চও ভালো করি। সেই পারফরমেন্স দেখেই 2014 জানুয়ারি মাসেই বাংলাদেশ ব্যাংক আবার আমাদের 10টা ব্রাঞ্চ করার লাইসেন্স দিছে এবং সেই 10টা আমরা জুনের মধ্যে যাতে খুলতে পারি সেই ধরনের প্রিপারেশন চলছে। ঢাকাতে আমরা উত্তরা, গুলশান, দিলকুশা ব্রাঞ্চ দিয়ে তো শুরু হয়েছে এবং ইমামগঞ্জে যে প্রাইম এবং মোস্ট পোটেনশিয়াল লোকেশন সেখানেই 2013-তে 4টা ব্রাঞ্চ হয়েছে এবং এখন আমরা শাখা করতে যাচ্ছি ঢাকায় ধানমন্ডি স্বপ্নজিৎ রোড ব্রাঞ্চে, এছাড়া চিটাগং, বগুড়া, সিলেট বিভিন্ন এরিয়াকে কভার করা আমাদের উদ্দেশ্য। এবং জুনের মধ্যে আমাদের শাখার সংখ্যা ইনশাল্লাহ হয়ে যাবে 22। আমরা এক্সপোর্ট করতেছি, ইম্পোর্ট করতেছি, রেমিটেন্সের অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে, এডি লাইসেন্স পেয়েছি 4টা। সব দিক থেকেই আমাদের ব্যাংক এগিয়ে যাচ্ছে। কৃষিতে আমরা ফাইন্যান্স করতেছি, নারী উদ্যোক্তাদের ফাইন্যান্স করতেছি, স্মল ফাইন্যান্সিং করতেছি। সব দিক থেকেই আমরা আমাদের কর্মকাণ্ড নতুন ব্যাংক হিসাবে এগিয়ে নিতে পারতেছি। বলতে দেখেন, সব ব্যাংকেরই অলমোস্ট প্রোডাক্ট একই। সেইটা মেন যে প্রোডাক্ট সেটা হচ্ছে এটা ফিজিক্যালি দিস ইজ নট এ প্রোডাক্ট, কিন্তু ডিপোজিট নেওয়া, লেন্ডিং করা, এটাকে বিভিন্নভাবে আকর্ষণীয় করে বাজারে উপস্থাপন করা, এটা সব ব্যাংকের অলমোস্ট একই। মেনলি নির্ভর করে আপনি কত সুন্দরভাবে সেবা দিতে পারেন, কত আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার লোকজনের দক্ষতা সব মিলে সেবার মানটাই হলো মেন প্রোডাক্ট। এমনি প্রোডাক্ট কিন্তু ডিপোজিটের প্রোডাক্ট, লেন্ডিং প্রোডাক্ট অলমোস্ট একই, কিন্তু কে কত তাড়াতাড়ি কত সুন্দর তার স্যাটিসফ্যাকশন অনুযায়ী এটাকে প্রোভাইড করতে পারবে, সেটাই হলো সেবা, সেটাই হলো কম্পিটিশন, বেটার সার্ভিস। সেই দিক বেটার সার্ভিস, সেই দিকেই আমরা বেশি সাবধান, সচেষ্ট এবং আমরা কাস্টমার পাচ্ছি। আমাদের ভালো সম্ভাবনা বা প্রসপেক্ট দেখতেছি। নতুন ব্যাংকের স্যার, আমি নতুন ব্যাংকও বলতে পারেন এই পুরো ব্যাংকিং খাতের জন্য এটা কি যদি স্পেসিফিক বলতে ব্যাংকিং খাতে চ্যালেঞ্জ বলতে এখন এই যে কিছু কিছু সরকারি ব্যাংকে যে ঘটলো, এইগুলা এখন সমগ্র ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এর একটা ইফেক্ট পড়ে। সেই জন্য সবাইকে, এটা তো একটা ট্রাস্টের ব্যবসা, মানুষ আমাদের কাছে বিশ্বাস করে তাদের টাকা পয়সা রাখে, তাদের টাকা পয়সা সব ব্যাংকই ফেরত দিতে পারতেছে অন দ্যাট ডিম্যান্ড। তারপরে ওই বড় বড় অঘটন যখন ঘটে, এই যে হলমার্ক, বিসমিল্লাহ ইত্যাদি ইত্যাদি, তখন যারা আমাদের কাছে টাকা রাখেন আমানতকারী, তারা আতঙ্কিত হয় এবং সেদিকে ব্যাংকারদের খেয়াল রাখতে হবে যাতে এ ধরনের কিছু না ঘটে। আমরা স্বচ্ছতা, দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে পারি, মানুষের যে ট্রাস্ট
রাষ্ট্র অক্ষুণ্ণ থাকে। এবং এইটার ফলে হয় কি, আমরা যারা নতুন ব্যাংক তাদের উপরে এই অঘটনগুলো আমাদের মধ্যে ঘটতেছে না, কিন্তু আমাদের উপরে প্রভাবটা বেশি আসে। যে নতুন ব্যাংকে যাবো না জানি কী হয়, কারণ ওই যে কিছু কিছু ঘটনা ঘটতেছে যেসব কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তো নতুন ব্যাংকের জন্য পার্টিকুলার ওই ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য এই ধরনের ফ্রড ফরজারি এগুলা ঘটতেছে মাঝে মধ্যে। এটা ইলেকট্রনিক্যালিও ঘটতেছে, অনলাইনের মাধ্যমে ওই এটিএম থেকে ক্রেডিট কার্ডে টাকা তোলা, এইসব বিভিন্নভাবে টাকা তোলা বা ক্রেডিট কার্ডের টাকা নেওয়া, এইসবভাবে বিভিন্নভাবে অনলাইনে এটা হইতেছে। আবার যেসব ঘটে গেল যে আপনাকে হলমার্ক বা বিসমিল্লাহ এই ধরনের বড় বড় এবং অনেক লোন ডিফল্টও অনেক বড় বড় ডিফল্ট করতেছে, এইসব দিকে আমাদেরকে বেশি, এইগুলোই হলো ব্যাংকিং সেক্টরের এখন চ্যালেঞ্জ। এবং এইসব দিকে আমাদেরকে বেশি সাবধান থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আর এইগুলোর ইম্প্যাক্ট বেশি করে আসতেছে আমাদের নতুন ব্যাংকের কাছে। না জানি এরা কি করতে পারে। নতুনের উপরে মানুষের শুরুতে আস্থা একটু কম থাকে, অ্যাকসেপ্টেবিলিটি ক্রমে ক্রমে অ্যাচিভ করতে হয়। সেক্ষেত্রে আমাদের নতুন ব্যাংকগুলোর জন্য একটু সমস্যা। তবে আমরা যেভাবে সাবধানতার সঙ্গে আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়ে কাজ করতেছি, তাতে আমাদের কোনো সাময়িকভাবে হয়তো মানুষের একটু কনফিডেন্সের ঘাটতি কমতে থাকতে পারে, কিন্তু এগুলো কেটে যাচ্ছে এবং অচিরেই খুব সুন্দরভাবে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারব। যে আমাদের যে এই মাত্র কিছুদিন আগেও যে একটা গ্লোবাল যে অর্থনৈতিক ক্রাইসিস, সেখানে বড় বড় ইকোনমি ওয়ার্ল্ডের তারা ধাক্কা খেয়েছে, কিন্তু বাংলাদেশের ইকোনমি খুব স্টেবল, সাবলীল ছিল। তার একমাত্র কারণ হচ্ছে, আপনি বলেছেন যে এখানে কৃষির সাংঘাতিক অবদান। শুধু কৃষি না, এখানে আমাদের এক্সপোর্ট, মেনলি আরএনজি, সেখান থেকে যথেষ্ট অবদান, এবং রেমিটেন্স। এই তিনটা সেক্টরই কিন্তু আমাদের এই অর্থনীতিকে, আমাদের দেশের মতো দেশের অর্থনীতিকে এত সুন্দর অবস্থায় রাখছে। তো এখান থেকে আমাদের যেমন ইনফ্লো রেমিটেন্স, যেটা আমাদের ওয়েজারনার যারা বাইরে কাজ করতেছেন, নন রেসিডেন্ট বাংলাদেশি, তাদের অবদান, এক্সপোর্টের সাংঘাতিক অবদান, এবং কৃষিক্ষেত্র। বাংলাদেশ তো কৃষিতে অলমোস্ট সেলফ সাফিসিয়েন্ট। এখানে আমরা বিশেষ করে আমাদের ব্যাংকের নামের সঙ্গে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, এই এগ্রিকালচার কথাটা রাখছি। বাট আমরা এগ্রিকালচার ব্যাংক নই, কোনো স্পেশালাইজড ব্যাংক না। স্পেশালাইজড ব্যাংক না, অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের মতো এই ব্যাংক। বাট কৃষি, যেহেতু আমাদের কৃষির সঙ্গে বেশিরভাগ মানুষ সম্পৃক্ত এবং কৃষি জিডিপিতে সাংঘাতিকভাবে কন্ট্রিবিউট করে, সেই জন্য কৃষিতে আমরা বেশি করে ফোকাস করব। গ্রামীণ অর্থনীতির বিকাশ, কৃষির বিকাশ, আমাদের নামের সঙ্গেও সেই কথাটা আছে এবং সচেষ্ট। আরও এখানে আপনারা জানেন যে গভর্নমেন্টও কিন্তু ওই যে কথাটা আমি বললাম যে দুইটা শাখা দিলে একটা দেবে গ্রামে আর একটা দেবে শহরে, এটা কিন্তু গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য। এছাড়া আমাদের জন্য ম্যান্ডেটরি করা আছে গভর্নমেন্টের, সেন্ট্রাল ব্যাংকের, যে আমার যে টোটাল ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হবে তার মিনিমাম 5% কৃষিতে দিতে হবে। তা যদি আমি না দেই, তাহলে আমার থেকে এই টাকা তারা নিয়ে নেবে, নিয়ে ওই এনজিওর মাধ্যমে, থার্ড কোনো এজেন্সির মাধ্যমে দে উইল ডিস্ট্রিবিউট অ্যামং দি কৃষক। অতএব এইটার ব্যাপারে আমরাও সজাগ, গভর্নমেন্টও খুব যত্নবান। এই জন্যই কৃষির উন্নতি হচ্ছে। আর আপনি যে কথা বলেছেন যে কৃষিতে দিতে অনিয়া কেন, কৃষি লোনগুলো একটু মিডিয়াম বা স্মল সাইজের, এখানে সুপারভিশন, মনিটরিং এগুলোর বেশি দরকার পড়ে। গ্রামগঞ্জে সেইভাবে শাখা এখনও বিস্তৃত হয় নাই, যদিও গভর্নমেন্টেরা আস্তে আস্তে এই সমস্যা থাকবে না। কৃষিখাতে যথেষ্ট ফাইন্যান্সিং হচ্ছে এবং কৃষির উন্নতিতে এই জন্যই তালিকাভুক্ত তো আমাদের একটা সময় দিছে যে 3 বছর পর তো যাইতেই হবে। অর্থাৎ আমরা সেই 3 বছর পর্যন্ত যাচ্ছি না, এরপর তো যাবই। কিন্তু ওখানে আমরা ফাইন্যান্স করতেছি, যেমন আমরা আমাদের নিজেদের পোর্টফোলিও কিছু একটা ব্রোকারেজ হাউসের মাধ্যমে কিছু শেয়ার কিনছি, আবার
কোনো ব্যাংকের সাবসিডিয়ারি বা যাদের এই ব্রোকারেজের লাইসেন্স আছে সেখানেও কিছু কিছু ফাইন্যান্স করতেছে। ইনডাইরেক্টলি হলেও আমরা পুঁজিবাজারে আছি। নতুন ব্যাংক একই মার্কেটে আমরা প্লে করি, তো আমাদেরকে তো এই ছাড় দিবে না তারা। এবং আমরা গত বছর যে 2013-তে যে অপারেশন করছি সেইখানেই আমাদের প্রায় 5 কোটি টাকা ট্যাক্স আসছে এবং আমরা কয়েকদিন আগেও 1 কোটি টাকা দিলাম কোয়ার্টারলি। 2013-র জন্যই আমরা গভর্নমেন্টের এক্সচেকারে আমরা সেখানে 5 কোটি টাকা দিতে হচ্ছে। এটা সরকারের আইন, আমরা মানতে বাধ্য এবং এটা গেলে অসুবিধা কি, দেশের মানুষই তো এনজয় করবে। বাজেট থেকে কোনো প্রত্যাশা নেই কেন স্যার? সামনে কি বাজেট আসুক প্রত্যাশা আমাদের যে দেশের উৎপাদনশীল খাত, ইন্ডাস্ট্রি, এইগুলাতে যদি সরকার বিশেষ করে উৎপাদনশীল খাত যেখানে এমপ্লয়মেন্ট হবে, এক্সপোর্ট হবে, এইসব দিকে যদি গভর্নমেন্ট কিছু ছাড় দেয় এটাকে বৃদ্ধির জন্য, তো সেইটার ইনডাইরেক্টলি আমাদের উপর একটা সুযোগ আসবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, অ্যাক্টিভিটিস বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, এই ধরনের প্রত্যাশা আছে। গভর্নমেন্ট যদি এইসব দিকগুলো চিহ্নিত তারা অবশ্যই করে যদি এদিকে কিছু ছাড়ছড় দেয় সেটাই হলো আসল উপকারী বা ইফেক্টিভ। চেষ্টা রাখবো আমরা যেন একেবারে 0 লেভেলে থাকতে পারি। ক্লাসিফাইড লোন এ ব্যাপারে খুবই সজাগ সবাই, আমি, আমার টিম এবং বোর্ড যারা আলটিমেটলি এগুলো অ্যাপ্রুভ করে, বোর্ড, আমরা এই সব স্তরেই যাতে কোনো লোন ক্লাসিফাইড না হয়, খারাপ লোকের হাতে না পড়ে, সেজন্য আমরা সজাগ। আমি চেষ্টা করি ওই এম্বার্গোটা, রেস্ট্রিকশনটা উঠে গেছে, গভর্নমেন্ট উঠে গেছে, মিনিস্টার ফাইন্যান্স থ্রু এখন আমরা লেভেল প্লেইং ফিল্ড, তাতে গভর্নমেন্ট প্রথম তো পাই না রেস্ট্রিকশনের কারণে, এখন এটা নতুন ব্যাংকগুলো ডিসক্রিমিনেশন যেটা ছিল ওইটা উইথড্র করার পরে মানে ওইটা উইথড্র করাটা তো গভর্নমেন্টের জন্য নতুন ব্যাংকগুলোর হিসাবে একটা আশীর্বাদ স্বরূপ হয়ে। তখন কিন্তু একটা ব্যাংক যে ক্যাপিটাল নিয়ে শুরু করছিল দ্যাট ওয়াজ ভেরি স্মল। এর আগে একটা নতুন ব্যাংক 20 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল, আর এইসব নতুন ব্যাংকের জন্য এখন করছে 400 কোটি টাকা। আপনি 400 কোটি টাকা ক্যাপিটাল করতে 20 গুণ এখানে টাকা রাখতে আপনার অবস্থা কি আছে? এখন তো